সামনেই রয়েছে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা, যেমন গ্রুপ ডি বলতে পারো, এসএসসি বলো, রেল বলো, পুলিশের এক্সাম বলো। এই চাকরিগুলোতে কমন একটা টপিক থেকে প্রশ্ন দেয়, সেটা হচ্ছে আমাদের ভারতে কি কি যুদ্ধ হয়েছিল, ব্যাটেল ইন ইন্ডিয়া। চলো আজকের ক্লাসে আমরা খুব সুন্দরভাবে কনসেপ্ট বুঝবো এবং সেখান থেকে কি ধরনের প্রশ্ন এসেছে, মানে ধরো প্রাচীন ভারতের ইতিহাসে কি কি যুদ্ধ হয়েছিল, মধ্য ভারতের ইতিহাসে কি কি যুদ্ধ হয়েছিল, আধুনিক সময় আমরা বা আমাদের ভারত কি কি যুদ্ধের সম্মুখীন হয়েছিল, সমস্তটাই থাকবে একটা ভিডিওর মধ্যে। আশা করছি এই ভিডিওটা যদি তুমি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে পারো, খাতায় নোট করে নিতে পারো, এখান থেকে 1-2 নাম্বার প্রশ্ন তোমার পকেটে থাকবে। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে তোমাকে দেখাই যে প্রশ্নগুলো রেখেছি সেই সমস্ত প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারে আসা। দেখো ডাব্লিউবি এসআই দেখতে পাচ্ছ, আরআরবি টেকনিশিয়ান দেখতে পাচ্ছ, পরপর সমস্ত পরীক্ষারই প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন দেখো, ঝিলাম নদীর যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? আরআরবি এনটিপিসিতে দিয়েছে। এবার ঝিলাম নদীর যুদ্ধ মানে কি, এই নদীটাই বা কোথা থেকে এলো? চলো আমরা জানি একটু সিন্ধু নদী সম্বন্ধে। আমি নদী নিয়ে ডিটেলস ক্লাস করিয়েছি, দক্ষিণ ভারতের নদী, উত্তর ভারতের নদী, গঙ্গা নদী, সিন্ধু নদী, সব। সেই সিন্ধু নদীর একটা উপনদী রয়েছে, একটা তো না 5টা উপনদী রয়েছে। ঝেলাম, চেনাব, রাবি, সতলজ, বিয়াস, 5টা উপনদী। সেই 5টা উপনদীর মধ্যে এই ঝিলাম নদীর পাশে একটি যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধকে ঝিলামের যুদ্ধ বলা হয়ে থাকে ইতিহাসের বুকে। এর একটা অপর নামও আছে, সেটা একটু পরে জানাচ্ছি। আচ্ছা, ঝিলামের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল বলি। এই যে দেখতে পাচ্ছ আলেকজান্ডার, আমরা বলি দ্য গ্রেট আলেকজান্ডার, এই দ্য গ্রেট আলেকজান্ডারের সাথে আমাদের ভারতের পাঞ্জাবের একটি রাজা, যার নাম পোরাস। রাজার নাম কি? পোরাস। দেখো ইতিহাসটা যদি একটু তোমাকে বুঝিয়ে বলি, এই আলেকজান্ডার বিশ্ব ভ্রমণ করতে বেরিয়েছিলেন। এবার এই আলেকজান্ডার বিশ্ব ভ্রমণ করছে, সারা বিশ্ব ঘুরে ঘুরে দেখছে এবং সেখানে এক একটা জায়গায় গিয়ে জয় করছে, টাকা পয়সা অর্জন করছে, দখল করছে, চলে আসছে। এবার তার বিশ্ব বিজয় করার প্ল্যান, বিশ্বকে জয় করার প্ল্যান। এবার ভারতে যখন ঢুকেছে, ভারতের সমস্ত রাজারা হাত জোর করে আগেই নত স্বীকার করে নিয়েছে, কিন্তু পাঞ্জাবের একটা রাজা ছিল যার নাম রাজা পোরাস। সেই রাজা কোথায় ছিল? এই ঝিলাম নদীর পাশেই আমরা দেখতে পারবো পঞ্চ নদীর দেশ, তাই পাঞ্জাব। এই পাঞ্জাবের কাছাকাছি এই রাজা পোরাস, সে কিছুতেই নত স্বীকার করবে না। সে বলছে আমি রাজা হয়ে জন্মেছি, তো আমি যুদ্ধ করব, আমি যুদ্ধ করে যদি হার স্বীকার করতে হয় তাহলে হার স্বীকার করব, তার আগে আমি কেন হার স্বীকার করব? তখন সে আলেকজান্ডারের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হচ্ছে। এবার যত যাই হোক, আলেকজান্ডারের কাছে অনেক রকম অস্ত্র রয়েছে, সে বেচারা আর পারেনি, পোরাস হেরে গেছে। কিন্তু আলেকজান্ডার এই বিষয়টা দেখে খুব মুগ্ধ হচ্ছে। আলেকজান্ডার বলছে, বাহ, অন্যান্য রাজারা তো আগেই হার মেনে নিয়েছে, কিন্তু এই রাজা তো আগে থেকে হার মানল না। তাই রাজা আলেকজান্ডার কি করলো, পোরাসের যা সম্পত্তি নিয়েছিল সবই ফিরিয়ে দিল। সবই ফিরিয়ে কাকে দিয়েছিল? এই আলেকজান্ডারকে, সরি এই পোরাসকে আলেকজান্ডার সবই ফিরিয়ে দিয়েছিল। পরিবর্তে পোরাস তাকে সাহায্য করেছিল, যা যা সাহায্যের দরকার হয়, বা পোরাস যা যা সাহায্য করতে পারতো রাজা আলেকজান্ডারকে, তাই করেছিল। তোমরা আমাকে একটু জানাবে আলেকজান্ডার কোন দেশের রাজা ছিল? ঠিক আছে, কোন দেশের রাজা ছিল? আচ্ছা, এখানে আরো একটা বিষয়, এই যে বলছি ঝিলাম নদীর যুদ্ধ, একে না বলা হয় ইতিহাসে হাইডে স্পিচ, হাইডে স্পিচ যুদ্ধ। ইতিহাসে এর নাম হাইডে স্পিচের যুদ্ধ। আচ্ছা, এখানে আরো একটা প্রশ্ন দেয়, এই যে যার কথা বলছি হাইডে স্পিচের যুদ্ধ, আলেকজান্ডার, এই আলেকজান্ডারের এক শিক্ষাগুরু ছিল যার নাম অ্যারিস্টটল। অ্যারিস্টটলের থেকে শিক্ষা পেয়েছিল, ঠিক আছে? অ্যারিস্টটলের থেকে শিক্ষা পেয়েছিল, বা তার গুরু ছিল অ্যারিস্টটল। তো এই জায়গাগুলো থেকে প্রশ্ন দেয়। আরও একটা জায়গা প্রশ্ন করে, এই আলেকজান্ডার জন্মেছিল কোথায়? আলেকজান্ডার জন্মেছিল ইউরোপ মহাদেশে। দেখো, তার মৃত্যু হয়েছে কোথায় জানো? এশিয়া মহাদেশে। আমাদের যে এশিয়া মহাদেশ যেখানে আমরা থাকি, সেখানে তার মৃত্যু হয়েছে, এবং তাকে সমাধি দেওয়া হয়েছে আফ্রিকা মহাদেশে। তো 3টে মহাদেশে তার কৃতিত্ব রাখা রয়েছে। তাহলে ইউরোপে জন্মেছে, এশিয়ায় তার মৃত্যু হয়েছে, আফ্রিকায় তাকে সমাধি দেওয়া হয়েছে। এতগুলো বিষয় একটা প্রশ্ন থেকে তুমি জানলে, এবং এগুলোকে প্রত্যেকটা নোট করো পরীক্ষায় আসার মতো। চলো পরের প্রশ্ন দেখছি। কি পরের প্রশ্ন? এসএসসি সিজিএল এ এসেছে হাইডে স্পিচের যুদ্ধের অপর নাম কি ছিল? একটু আগেই বললাম, হাইডে স্পিচের যুদ্ধ, যাকে আমরা কি বলছি? ঝেলামের যুদ্ধ, যেটা কোন জায়গায় হয়েছিল? পাঞ্জাবে হয়েছিল। ঝেলাম
কার উপনদী? আমরা বলবো উত্তর ভারতের নদী সিন্ধুর উপনদী। সিন্ধুর কটা উপনদী? 5টা উপনদী। কি কি রয়েছে? ঝিলাম, চেনাব, রাবি, সতলজ এবং বিয়াস। ঠিক আছে, ব্যাস এই হচ্ছে 5টা নদী। এর মধ্যে আমরা দেখব 5টা নদী পাঞ্জাবের মিঠানকোটে গিয়ে পড়ছে এবং আরব সাগরে পতিত হচ্ছে। নদীগুলো, এই সমস্ত নদী, এই পঞ্চনদী কোথায় গিয়ে পতিত হচ্ছে? আমরা বলবো আরবিয়ান সি বা আরব সাগরে পতিত হচ্ছে। বোঝা গেল? চলো আমরা চলে যাব পরের প্রশ্ন। বলছে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো ডাব্লিউবিপি এসআই এর প্রিলি এক্সামে এসেছে, যারা যারা কেপির পরীক্ষা দেবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়তে হবে। কলিঙ্গ যুদ্ধ, কলিঙ্গ যুদ্ধটা কি কার সাথে হয়েছিল একটু বোঝাই। দেখো কলিঙ্গ জায়গাটা মূলত উড়িষ্যার একটি জায়গা। কোন জায়গা? উড়িষ্যার একটি জায়গা। ম্যাপে আশা করছি পাশে দেখতে পাচ্ছ উড়িষ্যা পশ্চিমবঙ্গের ঠিক নিচেই অবস্থান করছে। উড়িষ্যার ক্যাপিটালটা কি আমাকে জানাবে। ঠিক আছে, তো এই উড়িষ্যার একটি জায়গা। রাজা অশোক, আমরা মৌর্য বংশের 3য় শাসক হিসাবে কাকে পেয়েছি? কত নম্বরের শাসক? 3rd শাসক। কে? না অশোক। আমরা অশোকের শিলালেখের কথা শুনেছি, আমরা অশোকের কৃতিত্ব পড়েছি। তো সেই অশোক হচ্ছে মৌর্য বংশের 3য় শাসক। তাহলে মৌর্য বংশের প্রথম শাসকের নাম কি? দেখো চন্দ্রগুপ্ত মৌর্য, যে নন্দ বংশকে হারিয়ে, কোন বংশ? নন্দ বংশকে সমাপ্ত করে মৌর্য বংশের স্থাপনা করছে। এবার প্রথম রাজা তো চন্দ্রগুপ্ত মৌর্য, দ্বিতীয় রাজা হচ্ছে চন্দ্রগুপ্তর ছেলে বিন্দুসার, এবং বিন্দুসারের পুত্র হচ্ছে অশোক। সে অশোক সাম্রাজ্য বৃদ্ধি করতে করতে উড়িষ্যায় গিয়ে পৌঁছায়। এবার উড়িষ্যায় সে একটি যুদ্ধ করে, যে যুদ্ধের নাম কলিঙ্গ যুদ্ধ। সেই যুদ্ধটা কত সালে হয়েছিল দিয়েছে এখানে। সেই যুদ্ধ হয়েছিল 261 বিসি। ম্যাডাম বিসি কি? বিসি কথার অর্থ হচ্ছে বিফোর খ্রিস্ট, মানে খ্রিস্টের জন্মের আগের ঘটনা এখানে আমরা আলোচনা করছি। এবার বলি, এই যে কলিঙ্গ যুদ্ধ, এই কলিঙ্গ যুদ্ধে এত ভয়ানক একটা অবস্থার সম্মুখীন হয়েছিল, যেখানে অশোক দেখতে পাচ্ছে ছোট ছোট শিশু হাউ হাউ করে কাঁদছে। কোনো মা ধরো তার শিশুকে কোলে নিয়ে রয়েছে, সেই মায়ের হাত কেটে গেছে, পা কেটে গেছে, আর সেই শিশু উদ্যমে চিৎকার করছে। কোনো বাচ্চা তার বাবার হাত ধরেছিল, তার বাবার পুরো দেহ নশ্বর হয়ে গেছে। তো এরকম খুব বাজে দৃশ্য কলিঙ্গ যুদ্ধের সম্মুখীন হয় অশোকের। তো সেই দৃশ্য দেখে অশোক ঠিক করে যে তিনি আর এই যুদ্ধ, মারামারি, হুনুহুনি, খানাখানির মধ্যে যাবে না, এবার তিনি ধর্মের পথে যাবে। এই যুদ্ধের পরই আমরা দেখব বৌদ্ধ ধর্মের দীক্ষা নিচ্ছে কে? না এই অশোক বৌদ্ধ ধর্মের দীক্ষা নিচ্ছে, এবং তারপরে তিনি আস্তে 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 এই যে যুদ্ধ, মারামারি সব কিছু তিনি ত্যাগ করে দিচ্ছেন। তো এতগুলো প্রশ্ন এই কলিঙ্গ যুদ্ধের সারাউন্ডিং আসে, একটু ভালো করে আমরা দেখে নেব। চলো পরের প্রশ্ন হচ্ছে তরাইনের যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? আরআরবি টেকনিশিয়ানের এক্সামে এসেছে তরাইনের যুদ্ধ। দেখো আমরা দেখব 1191 তরাইনের যুদ্ধ হচ্ছে। এবার তরাইনের যুদ্ধ কাদের মধ্যে হচ্ছিল? দেখো মোহাম্মদ ঘড়িকে পাবো, এবং আমাদের দেশের এক রাজা আছে যার নাম পৃথ্বীরাজ চৌহান। এদের দুজনের মধ্যে এক ব্যাটেল হচ্ছে, যাকে আমরা প্রথম তরাইনের যুদ্ধ নামে চিনি। এবার মোহাম্মদ ঘড়িটাকে কোথা থেকে এলো চলো একটু বলি। আমরা মুসলিম আক্রমণ দেখব। প্রথম মুসলিম ভারতে কে আক্রমণ করেছে? আমরা দেখলাম মোহাম্মদ বিন কাসিম ভারতে প্রথম আক্রমণ করছে। আচ্ছা, বিন কাসিমের পরে অনেক বছর পর, মানে বিন কাসিম আক্রমণ করেছে তার প্রায় 300-400 বছর পর আমরা দেখব কাকে? মোহাম্মদ গজনবী। ঠিক আছে, মোহাম্মদ গজনবী ভারতে আক্রমণ করছে এবং ভারতে 17 বার লুট করে ভারতকে পালাচ্ছে। আমাদের এখানে একটা জায়গায় প্রশ্ন দেয়, আমাদের গুজরাটে একটি মন্দির আছে, শিবের মন্দির, যেটাকে তছনছ করে দিয়েছিল। কমেন্ট সেকশনে জানিও তো সেই মন্দিরটার নাম যার মনে আছে। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে এই মোহাম্মদ গজনবীর ঠিক 300 বছর পর ভারতে কে আসছে? 1191 ভারতে আসছে মোহাম্মদ ঘড়ি।
এই মোহাম্মদ ঘড়ি ভারতে আসছে লুট করার জন্য না, ভারতে আসছে সাম্রাজ্য স্থাপনের জন্য। এবার ভারতে তো ঢুকে গেল, ভারতের চলছিল পৃথ্বীরাজ চৌহানের শাসন। এবার পৃথ্বীরাজ চৌহান তো সেভাবে ঢুকতে দেবে না, পৃথ্বীরাজ চৌহানের সাথে ফাইট হচ্ছে। আর পৃথ্বীরাজ চৌহানের একটা বেস্ট ফ্রেন্ড ছিল যার নাম রাজা জয়চন্দ। রাজা জয়চন্দ, সেই রাজা জয়চন্দ এবং আরও পাশে কিছু রাজাকে সংগঠিত করে একসাথে তারা যুদ্ধ করে এবং প্রথম তরাইনের যুদ্ধে জয়লাভ কে করছে? পৃথ্বীরাজ চৌহান। হেরে যাচ্ছে কে? মোহাম্মদ ঘুরি। আশা করি বুঝতে পারলে। চলো আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন যাওয়ার আগে একটা কথা বলি, এই যে ডিসেম্বরের 15 তারিখ আসছে, এই 15 তারিখে ইয়োর স্টাডি তোমাদের জন্য একটা দারুণ অফার নিয়ে আসছে। বলতে পারো 25শে ডিসেম্বরের অফার, বড় দিনের অফার। সেখানে আমাদের নতুন ব্যাচ লঞ্চ হচ্ছে 6.0, যেটা ফাউন্ডেশন ব্যাচ। যে ব্যাচে তুমি যদি যুক্ত হয়ে যাও একবার, তুমি যে কোনো সরকারি চাকরির জন্য প্রিপারেশন নাও না কেন, তুমি তৈরি হয়ে যাবে। আর আমি তোমাকে এতটুকু গ্যারেন্টি দিয়ে বলছি, এই কোর্সে আমরা যা যা করাবো, যেভাবে করাবো, টু দ্য পয়েন্ট যা করাবো, এসএসসি হোক, রেল হোক, পুলিশ হোক, তুমি কোনো চাকরিতে পিছু পা হতে পারবে না। তোমার সিলেবাস সব কমপ্লিট থাকবে, শুধু আমরা যেভাবে করছি সেভাবে করো। আচ্ছা, যারা যারা যুক্ত হতে চাইছো, অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে নাম্বার যাচ্ছে, কল করে নিতে পারো। এছাড়া যারা ভাবছো 15 তারিখের জন্য অপেক্ষা করব না বাবা, এখনই ভর্তি হয়ে যাব, এসএসসির প্রচুর বিজ্ঞপ্তি আসছে, তাই স্ক্রিনে দেওয়া নাম্বার যাচ্ছে, কল করো। আমাদের টিম মেম্বার রয়েছে এসএসসির, যেহেতু জিডির পরীক্ষা ফর্ম ফিল আপ চলছে, তো প্রত্যেককে বলবো সময় নষ্ট না করে কল করো, আমাদের টিম মেম্বাররা সহযোগিতা করে দেবে। আর রেলের প্রচুর বিজ্ঞপ্তি, জানোই এনটিপিসির বিজ্ঞপ্তি, আবার গ্রুপ ডির বিজ্ঞপ্তি আসবে। রেলের জন্য তৈরি হতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার যাচ্ছে, কল করো, আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে সাহায্য করে দেবে। কিভাবে কি বৃত্তান্ত কি রয়েছে, তাদের যা প্রশ্ন রয়েছে সব ক্লিয়ার হয়ে যাবে। আর হ্যাঁ, একটা কথা, বেসিক থেকে তোমাকে ধরে ধরে, সে তুমি যেমনই হও না কেন পড়াশোনায়, অনেকে আছো খুব খারাপ পড়াশোনায়, ভাবো যে আমার দ্বারা কি চাকরি হবে, তাদেরকেও ইয়োর স্টাডি চাকরি পাইয়েছে। এরকম প্রচুর ছেলেমেয়ে রয়েছে। তো তুমি যদি এখনো তৈরি না হয়ে থাকো, 1-1.5 বছর নিজেকে দাও, ইয়োর স্টাডিকে দাও, যেভাবে পড়াচ্ছি সেভাবে পড়ো, চাকরি নিয়ে বেরিয়ে যাবে। তো যারা যারা ডিটেলস জানতে চাও, স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে। আর যেই সকল ছাত্রছাত্রীদের সিলেবাস কমপ্লিট, তাদের জন্য রয়েছে ম্যাথের প্র্যাকটিস বুক। এই প্র্যাকটিস বুকটা যারা প্র্যাকটিস করবে, আমার মনে হয় না ম্যাথ নিয়ে ভাই কোনো টেনশন থাকবে। কোথা থেকে কিনবে? ফ্লিপকার্ট, অ্যামাজন, ইয়োর স্টাডি অ্যাপ সবেতে অ্যাভেলেবেল রয়েছে। আর যারা চাইছো কোর্সে যুক্ত হবে, কিভাবে যুক্ত হবে, তাদেরকে বলি ইয়োর স্টাডি অ্যাপের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি নিচে, সেখান থেকে তুমি যুক্ত হতে পারো। প্লে স্টোরে চলে যাও, ইয়োর স্টাডি ডাউনলোড করে নাও। সমস্ত ছাত্রছাত্রীদের ফিডব্যাকও পড়তে পারবে, যে তারা কিভাবে পড়ছে, তাদের কিভাবে সাহায্য করেছে ইয়োর স্টাডি অ্যাপ, সব জানতে পেরে যাবে। চলো আমরা চলে যাব পরের প্রশ্ন। আরআরবি এনটিপিসি প্রশ্নটা করেছে, কি বলছে, তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে জয়লাভ করেছিল? দেখো, তুমি বলবে ম্যাডাম একটুখানি আগে তো বললেন তরাইনের প্রথম যুদ্ধ, আবার তরাইনের দ্বিতীয় যুদ্ধ কি হয়েছিল? আমি বলবো হ্যাঁ, তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। আমরা আগের প্রশ্নে একটা জিনিস দেখে এলাম, যে তরাইনের প্রথম যুদ্ধ হয়েছে কত সালে? 1191। ঠিক তার পরের বছর 1192 আসতে পারেনি, 1192 আবার তরাইনের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে। তাহলে 1192 হয়েছে দ্বিতীয় যুদ্ধ। কার সাথে হয়েছে? ওই সেম ব্যক্তি, পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরি, এনাদের দুজনের সাথে। আচ্ছা, যুদ্ধে কে জয়লাভ করেছে বলেছে, তো যুদ্ধে জয়লাভ করেছে, উত্তর হবে মোহাম্মদ ঘুরি। এখানে আমি তোমায় একটু বুঝিয়ে বলি ঘটনাটা কি হয়েছে। এই যে পৃথ্বীরাজ চৌহান যার কথা বলছি, সে তো প্রথম তরাইনের যুদ্ধে জিতে গিয়েছিল। এবার দ্বিতীয় তরাইনের যুদ্ধ 1 বছর হতে না হতেই হয়েছে। কেন, কিভাবে হলো, মনে প্রশ্ন আসছে। দেখো, আমি বলেছিলাম এই যে মোহাম্মদ ঘুরি, ঠিক আছে, এই মোহাম্মদ ঘুরির সাথে রাজা জয়চন্দ যুক্ত হয়। জয়চন্দ, এবার তুমি বলবে ম্যাডাম আপনি তো বলেছিলেন জয়চন্দ পৃথ্বীরাজের বেস্ট ফ্রেন্ড, প্রিয় বন্ধু ছিল, তাহলে সে মোহাম্মদ ঘুরির সাথে আবার যুক্তি করলো কেন? দেখো, এখানে একটা ইন্টারেস্টিং গল্প রয়েছে। গল্পটা এরকম ভাবে যাবে, এই যে রাজা জয়চন্দ্রের কথা বলছি, রাজা জয়চন্দ্রের মেয়ের সাথে পৃথ্বীরাজ চৌহানের একটা সম্পর্ক গড়ে উঠেছিল। ব্যাপারটা কিভাবে সম্পর্ক গড়ে উঠেছে? এই যে পৃথ্বীরাজ চৌহানের যা কৃতিত্ব, যা প্রতাপ, তিনি যা কাজকর্ম করতেন, জয়চন্দ বাড়িতে আলোচনা করতেন, বলতেন। এবার
তার মেয়ে সংঘমিত্রা এই সমস্ত কাহিনী শুনেই প্রেমে পড়ে যায় বা তার প্রতি আসক্ত হয়ে যায় পৃথ্বীরাজ চৌহানের প্রতি। এবার রাজা জয়চাঁদ তার মেয়ের বয়স হয়েছে, বিয়ে দেবে, স্বয়ম্বর সভা বসিয়েছে। এবার স্বয়ম্বর সভাতে সবাইকে ডেকেছে, কিন্তু পৃথ্বীরাজ চৌহানকে ডাকেনি। যেহেতু পৃথ্বীরাজ চৌহান তার বন্ধু, দেখো পিতার বন্ধু তো পিতা সমতুল্যই হয়, তাই সে মানুষটাকে ডাকেনি। কিন্তু এবার তার কন্যা তো মনে মনে চাইছে যে সে পৃথ্বীরাজ চৌহানকেই বিবাহ করবে। এবার এই ব্যাপারটা রাজা জয়চন্দ জানতে পেরে পৃথ্বীরাজ চৌহানের একটা মূর্তি তার সভার দোরগোড়ায় দাঁড় করিয়ে রেখেছে তাকে অপমান করার জন্য। এবার পৃথ্বীরাজ চৌহানের সভায় সবাই বলছে পৃথ্বীরাজ চৌহানকে যে আপনাকে এত বড় অপমান, ঠিক আছে, আপনাকে এরকম এরকম এই সমস্ত ব্যাপারগুলো যেরকম হয় রাজমহলে, ঠিক আছে, আপনাকে অপমান করা হচ্ছে, এই করা হচ্ছে, ওই করা হচ্ছে। তখন পৃথ্বীরাজ চৌহান তার ঘোড়া নিয়ে ঠাই ঠাই করে রাজা জয়চন্দ্রের সভায় কি উপস্থিত হয় এবং পৃথ্বীরাজ চৌহানের যে প্রেমিকা ছিল সে কি করে, সে নায়িকার মতো দেখায় না ফিল্মে, হচ্ছে দৌড়ে আসে, দৌড়ে বেরিয়ে এসে তার স্বামী যার মূর্তি ছিল সভার বাইরে তার গলায় মালা পরিয়ে দেয় এবং তার মধ্যেই পৃথ্বীরাজ চৌহান এসে যায়, এসে রাজা জয়চন্দ্রের মেয়েকে তুলে নিয়ে চলে আসে। এই অপমান, এই যে ভরা স্বয়ম্বর সভা, স্বয়ম্বর সভা মানে সেখানে প্রচুর ছেলেরা আসবে, সেখানে প্রচুর রাজার পুত্ররা আসবে, হ্যাঁ, সেই রাজার পুত্রদের যাকে পছন্দ হবে রানী তার গলায় মালা দেবে, এটাকে বলা হয় হচ্ছে স্বয়ম্বর সভা। তো সেই স্বয়ম্বর সভায় সব রাজারা এসেছে, তাহলে রাজা জয়চন্দ্রের মাথা একেবারে হেট হয়ে গেল, পৃথ্বীরাজ চৌহান হেট করে দিল, তার মেয়ে হেট করে দিল, তো তাদেরকে তো কিছু না কিছু একটু জবাব দিতেই হবে। তো জবাব দেওয়ার জন্য মোহাম্মদ ঘুরিকে বেছে নিল। মোহাম্মদ ঘুরির সাথে কি করলো, সন্ধি তৈরি করলো যে আমি তোমাকে বলবো দুর্বলতা কোথায় পৃথ্বীরাজ চৌহানের, ঠিক আছে। তো বললো, মোহাম্মদ ঘুরি বললো ঠিক আছে, মোহাম্মদ ঘুরিকে ফুল দামে সাপোর্ট, বলে দিল কোথায় কোন অস্ত্র, কোথায় কোন সৈন্য সব রয়েছে। এবার গেল যুদ্ধ করতে এবং পৃথ্বীরাজ চৌহান হেরে গেল, জিতে গেল কে, মোহাম্মদ ঘুরি। এই হয়েছে তরাইনের দ্বিতীয় যুদ্ধের গল্প। আর এনটিপিসিতে আসা প্রশ্ন, আশা করছি প্রত্যেকের প্রশ্ন উত্তর করার সাথে সাথে কনসেপ্টও ক্লিয়ার হচ্ছে। খাতায় কিন্তু নোট ডাউন করো ভাই বোনেরা, পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসবে। চলো পরের প্রশ্ন এসএসসি সিপিওতে এসেছে, কি বলছে, পানিপথের প্রথম যুদ্ধে কে জয়লাভ করেছিল। এবার চলে এসেছে পানিপথের প্রথম যুদ্ধ। দেখো পানিপথের প্রথম যুদ্ধ কার মধ্যে হয়েছে, আমরা দেখব বাবরের সাথে হয়েছে এবং আর হয়েছে কার সাথে, লোদি বংশের রাজা ইব্রাহিম লোদি। লোদি বংশের রাজা ইব্রাহিম লোদির সাথে হয়েছে। এখানেও একটা দারুণ ইন্টারেস্টিং গল্প রয়েছে। কি গল্প, দেখো এই যে বাবরের অবস্থা খুবই শোচনীয় ছিল। বাবর যেখানকার রাজা ছিল জায়গাটা হচ্ছে ফরগনা, ফরগনার রাজা ছিল, বিভিন্ন কারণে ফরগনাকে হাতছাড়া করেছে। এবার বাবর মাত্র 11 বছর বয়সে রাজা হয়েছে, ঠিক আছে। এবার 11 বছর বয়সের ছেলে, বুঝতেই পারছো অতটা বুদ্ধি বিকশিত হয়নি। এবার সে দেখলো তার রাজত্ব তার কাছ থেকে চলে গেছে, কোথায় যাবে, সে আফগানিস্তানের রাজা হয়ে গেল। আফগানিস্তানের কোথায়, ক্যাপিটাল বানালো কাবুলকে, কাবুলের রাজা হয়ে বসলো। কিন্তু কাবুলের ব্যাপারটা একটু অন্যরকম। কাবুল মূলত পাহাড়ি দেশ, সেখানে তুমি ফসল, দেখো আগেকার দিনে তো ছিল কৃষি ব্যবস্থা, চাষাবাদ করে তোমার প্রজারা টাকা ইনকাম করবে, তবে না রাজাকে ট্যাক্স দেবে, তবে না রাজা ফুলে ফেঁপে উঠবে। তো ব্যাপারটা এরকমই হয়েছে যে কাবুলের পরিস্থিতি বা প্রাকৃতিক জিওগ্রাফিটা ওরকম ছিল না, অ্যাটমসফিয়ারটা ওরকম ছিল না যে প্রচুর ধন সম্পদ ওখান থেকে পাওয়া যায় বা চাষিরা চাষ করতে পারে। তো সেক্ষেত্রে রাজা বাবর করবেটা কি, তো রাজা বাবর ভাবছিল যে ভারতে কিভাবে ঢোকা যায়, কিভাবে কি করা যায়, একটা চিন্তা ভাবনা রেখেছিল। এইদিকে এই যে লোদি বংশের রাজা ইব্রাহিম লোদি, এই ইব্রাহিম লোদির যে বাবা ছিল, সে বাবা কি করত, তিনি তো রাজা ছিলেন, তার সাথে যত মন্ত্রীরা বসতো সবাইকে রাজার সমতুল্য ভাবতেন, তাদেরকে সেইভাবেই সম্মান দিতেন। কিন্তু রাজা
মরে যাওয়ার পর, লোদি বংশের রাজা মরে যাওয়ার পর তার ছেলেরা ভাবলো, কেন ভাই, আমি রাজা, আমি সবাইকে কেন সে সম্মান দেব, আমি যেটা বলবো সবাই সেটা শুনবে। তো ঝামেলার সূত্রপাত সেখান থেকেই। ওই আমিররা যারা মন্ত্রিসভায় থাকতো তারা একটা ষড়যন্ত্র করে। তাদের মধ্যে ছিল রানা সাঙ্গা, মেদিনী রায়। সবাই বলল, দাঁড়াও বেটা, ইব্রাহিম লোদিকে মজা দেখাবো। কি করলো তারা? সবাই বাবরের কাছে এক ফুসমন্ত্র পাঠালো, এক চিঠি পাঠালো, যে দিল্লির বুকে এরকম এরকম লোদি বংশের শাসক চলছে, তো আপনি আসুন, এসে ব্যাপারটা দেখে নিন এবং আমরা আপনাকে সাহায্য করব। চলে এলো বাবর ড্যাং ড্যাং করতে করতে। বাবর এসে পানিপথ নামে একটি জায়গা ছিল। পানিপথ কোথায়? আশা করছি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। দিল্লির ঠিক একটু উপর একটি জায়গা, যেটা ছিল পানিপথ। সেখানে ব্যাটেল হলো, যুদ্ধ হলো, মারামারি হলো। আর সেখানে বাবর দেখলো এই যুদ্ধে না রানা সাঙ্গা না মেদিনী রায় কেউ বাবরকে সহযোগিতা করছে না, সবাই সহযোগিতা করবে বলে পালিয়ে গেছে, টাটা বাই বাই, ফিনিশ হয়ে গেছে। এবার কি হবে বাবরের? বাবর বলল, ঠিক আছে আমি দেখে নেব। বাবরের কাছে মাত্র লিমিটেড সৈন্য ছিল, আর এই যে তুমি ইব্রাহিম লোদিকে দেখছো তার কাছে ভরপুর সৈন্য। কিন্তু বাবর খুব ভালো করে বিভিন্ন টেকনিক শিখে নিয়েছিল, যার মধ্যে তুঘলমা পদ্ধতি, লিখে রাখো পরীক্ষায় দেবে, তুঘলমা পদ্ধতি, আর একটা রয়েছে উসমানি পদ্ধতি। এই তুঘলমা পদ্ধতির ফলে ধরো তোমার সামনে কোনো শত্রু আছে, শত্রুকে যুদ্ধের এগুলো রণনীতি, চারিপাশ থেকে ঘিরে ফেলা, ঠিক আছে? মানে ধরো তোমার সামনে শত্রুপক্ষ এবং তুমি তোমার সৈন্য নিয়ে যাচ্ছ, তোমার সৈন্যরা শত্রুপক্ষকে পিছন দিকটা ঘিরে ফেলেছে এবং তাদেরকে এইভাবে অ্যাটাক করছে। আমি তুঘলমা পদ্ধতি আশা করি তোমাকে দিয়ে দেবো, তুমি স্ক্রিনে দেখতে পারবে। এই পদ্ধতিটা অ্যাপ্লাই করলো। এবং উসমানি পদ্ধতি, এটাও স্ক্রিনে দিয়ে দেবো, দেখে নিও। উসমানি পদ্ধতি হচ্ছে এরকম, ধরো বারুদ ছাড়বে, বারুদ কামান দিয়ে বারুদ ছাড়বে, রাখার একটা যন্ত্র। তো এই টেকনিকগুলো থাকার ফলে বা এই বারুদের ব্যবহার করার ফলে ইব্রাহিম লোদি হেরে গেল, জিতে গেল কে? বাবর। তাহলে পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভ কে করলো? বাবর। কিভাবে যুদ্ধ হলো, কনসেপ্ট কি, আশা করি প্রত্যেকে সবটাই বুঝেছো। চলো আমরা চলে যাব। আর এই যে বাবরের কথা বলছি, এই বাবরই কিন্তু ভারতে মুঘল সত্তার বীজ বপন করলো বা মুঘল সাম্রাজ্যের নিভ রাখলো। এরপরে বাবরের পর হুমায়ুনকে দেখব। হুমায়ুনের পর হুমায়ুনকে দেশ ছাড়া করলো শেরশাহ সূরি। 15 বছর পর আবার দেখব হুমায়ুনের ছেলে আকবর। তারপরে আস্তে 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 সব রাজারা এলো, এইভাবে মুঘল সাম্রাজ্য বেড়ে গিয়েছিল। চলো, খানওয়ার যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? কেপিএসআই এ আসা প্রশ্ন। দেখো এই প্রশ্নটা বোঝার জন্য মনে রাখবে 1527 তো সংগঠিত হয়েছিল, ঠিক আছে। আমি যার কথা বলছি, যারা বাবরকে ভারতে ডেকে এনেছিল, তার মধ্যে অনেক রাজা ছিল, তার মধ্যে একজন ছিল রানা সাঙ্গা। এই রানা সাঙ্গা কি করেছিল? রানা সাঙ্গা যেহেতু বাবরকে সহযোগিতা করেনি, সবাই কি করেছিল? পিছন পা হয়ে গেছিল। বাবর তাদেরকে মাথায় রেখেছিল যে যারা আমাকে সহযোগিতা করেনি তাদেরকে চুন চুনকে আমি মারব। তখন এই রানা সাঙ্গার সাথে ঠিক তার পরের বছরই যে যুদ্ধ করলো তাকে খানওয়ার যুদ্ধ বলা হচ্ছে। চলো পরের প্রশ্ন, চান্দেরির যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? চান্দেরির যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? মেদিনী রায় ও বাবর, রানা সাঙ্গা ও বাবর, ইব্রাহিম লোদি ও বাবর, কোনোটি নয়। দেখো একটু আগেই যেটা আলোচনা করছিলাম, কি আলোচনা করলাম আমি? রানা সাঙ্গার কথা, যে রানা সাঙ্গা, মেদিনী রায় এরা সবাই বাবরকে ডেকে এনেছিল। কিন্তু যে ইব্রাহিম লোদির সাথে যুদ্ধ করলো, রানা সাঙ্গা আর হচ্ছে মেদিনী রায়, যারা কথা দিয়েছিল বাবরকে সাহায্য করবে, তার আর ভাই কেউ সাহায্য করেনি, সবাই পালিয়ে গেছে। এবার তাই জন্য তো বাবর রানা সাঙ্গার সাথে যুদ্ধ করলো, খানবার যুদ্ধ। তার ঠিক পরের বছরই চান্দেরির যুদ্ধ করলো, কার সাথে? মেদিনী রায়ের সাথে। যে বাবরকে বিশ্বাসঘাতকতা করেছিল মেদিনী রায়, বলেছিল সাহায্য করবে, করেনি। তাই মেদিনী রায়কেও সে কি করলো? ঢাই ঢাই করে উড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলো বাবর। এটা এসএসসি সিএইচএসএল এ আসা প্রশ্ন। চলো পরের প্রশ্ন, ঘরঘরার যুদ্ধ
কত সালে সংগঠিত হয়েছিল? আরআরবি এনটিপিসিতে আসা প্রশ্ন, ঘরঘরার যুদ্ধ। আমরা একটু আগেই একটা প্রশ্ন দেখলাম যে চান্দেরির যুদ্ধ, তার আগে দেখেছি খানবার যুদ্ধ। দেখো খানবার যুদ্ধ 1527 হয়েছে। মনে রাখবে এই যে চান্দেরির যুদ্ধ 1528 হয়েছে, ঠিক তার পরের বছর 1529 হয়েছে ঘরঘরার যুদ্ধ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঘরঘরার যুদ্ধ কত সালে হয়েছে? 1529 হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে চৌসার যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছে? মনে রাখবে চৌসার যুদ্ধ 1539 হয়েছে। কাদের মধ্যে হয়েছে? চৌসা একটা জায়গা, চৌসা হচ্ছে বিহারের একটি জায়গা, যেখানে আমরা দেখব কর্মনাশা নদী, ঠিক আছে, আর এক রয়েছে গঙ্গা নদী। এই গঙ্গা নদীরই তো সহায়ক, তাই গঙ্গা নদী এবং কর্মনাশা নদী খুব বান আসে। দুই জায়গার এমন একটি মিলন স্থল হচ্ছে চৌসা, খুব বান আসে। তো সেই বানকে কাজে লাগিয়ে, যেহেতু এই যে রাজাদের কথা বলছি, বাবরের ছেলেকে পাবো, বাবর মারা গেছে, এরপরে বাবরের ছেলেকে পাবো হুমায়ুন। হুমায়ুনের সাথে আমরা দেখব শের শাহ সুরি, ঠিক আছে, এর যুদ্ধ হচ্ছে। এবার শেরশাহ সুরি ভাবছে হুমায়ুনের কাছে ভাই তোপ আছে, উসমানি পদ্ধতি আছে, অনেক কিছু আছে, কামান আছে, ভাই আমার কাছে তো নেই। তো এই কামান, এই তোপ, এগুলোকে নষ্ট কিভাবে করব? জলের সাহায্যে। তাহলে আমি আমার জলকে কাজে লাগাবো, প্রাকৃতিক বিষয়কে কাজে লাগাবো। ভীষণ ইন্টেলিজেন্ট ছিলেন সে শেরশাহ সুরি, তিনি সুরি বংশের সংস্থাপক, সবকিছুই বোঝাবো তোমাদেরকে। এবার হুমায়ুনকে কি করলেন? একটু ফাঁসিয়ে রাখলেন, কিছুদিন ফাঁসিয়ে রাখলেন। যেই নদীতে বান এলো, হুমায়ুনের সমস্ত সেনার সমস্ত কিছু ধুয়ে মুছে একাকার হয়ে গেল, এবং 1539 চৌসার যুদ্ধে আমরা দেখব যে জিতে গেল কে। কমেন্ট সেকশনে আমাকে জানাবে। চলো পরের প্রশ্ন, কনৌজের যুদ্ধের অপর নাম কি? দেখো কনৌজের যুদ্ধের অপর নাম হচ্ছে বিলগ্রাম যুদ্ধ। আচ্ছা আমি বলে দিই, চৌসার যুদ্ধে জিতেছিল হচ্ছে শেরশাহ সুরি, ঠিক আছে, এবং এই যে বান বলছি, এই যে জল বলছি, এই জলে ভেসে গেছিল বেচারা হুমায়ুন, ঠিক আছে। চলো পরের প্রশ্নে চলে যাই আমরা। কনৌজের যুদ্ধের অপর নাম বিলগ্রামের যুদ্ধ। এটা কোথায় হয়েছিল? এটা হয়েছিল দিল্লিতে, ঠিক আছে। এই দিল্লিতে শেরশাহ সুরি, শেরশাহ সুরির সাথে কার হয়েছিল? একটু লিখে রাখবে, শেরশাহ সুরির সাথে হুমায়ুনের হয়েছিল। কার হয়েছিল? হুমায়ুনের হয়েছিল। এবার এই শেরশাহ সুরি আর হুমায়ুন দুজন, এর আগেও একটা যুদ্ধ দেখলাম আমরা, যেটাকে আমরা চৌসার যুদ্ধ বলছি, তার ঠিক পরে পরেই হচ্ছে বিলগ্রামের যুদ্ধ। এবার হুমায়ুন দিল্লিতে ছিল, সেই দিল্লিতে বা দিল্লিকে ছাড়তে বাধ্য করেছিল শেরশাহ সুরি, বিভিন্ন বুদ্ধি বা টেকনিকের মাধ্যমে শেরশাহ সুরিকে দিল্লি থেকে ভাগায়। এবং শেরশাহ সুরি যত বছর সিংহাসনে ছিলেন, প্রায় 15টা বছর, মানে তিনি 5 বছরই শাসন করেছিলেন, তার ছেলেরা পরবর্তীকালে ছিল। তো 15 বছর হুমায়ুনকে ভারতেই ঢুকতে দেয়নি এই শেরশাহ সুরির ভয়, ঠিক আছে। তো এই ছিল পুরো বিষয়। চলো পরের প্রশ্ন, এসএসসি সিপিও এক্সামে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? দেখো পানিপথের দ্বিতীয় যুদ্ধ আকবর ও হেমু, হেমু যাকে বিক্রমাদিত্য বলা হয়, ইনি কোন বংশের? এই যে শেরশাহ সুরির কথা বলছি না, শেরশাহ সুরি মারা যাওয়ার পর শেরশাহ সুরির বংশের তৃতীয় রাজা ছিল হেমু, যিনি হেমু বা বিক্রমাদিত্যের উপাধি ধারণ করেছিল। এবার তার সাথে আকবরের ফাইট হয়, যুদ্ধ হয়, যাকে আমরা পানিপথের দ্বিতীয় যুদ্ধ হিসাবে চিনেছি। আমাকে কমেন্ট সেকশনে সালটা জানাবে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল। পরের প্রশ্ন, কেপি কনস্টেবল আসা প্রশ্ন, বলছে তালিকোটার যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? দেখো তালিকোটা জায়গাটা একটু তোমাকে আমি দেখাই, আমি এডিটরকে বলবো পাশে দিয়ে দিতে। তালিকোটা হচ্ছে দক্ষিণ ভারত। আমরা এই যে ভারতের নিচ পোর্শন যদি আমি এখানে তোমাকে এঁকে দিয়েছি, দেখো এই যে জায়গাটা, এটাকে বলা হতো বহুমনি সাম্রাজ্য, একে বলা হতো বহুমনি সাম্রাজ্য, আর একে বলা হতো বিজয়নগর সাম্রাজ্য। এইখানে ছিল হিন্দু শাসক আর এখানে ছিল মুসলিম শাসক। এবার এখানে মুসলিম শাসক থাকার ফলে এটা ছোট 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 খণ্ডে ভাগ হয়ে যায়, 5টা খণ্ডে, বিদার আলাদা আলাদা ছোট ছোট খণ্ডে ভাগ হয়ে যায়। আর এখানে বিজয়নগর সাম্রাজ্য ছিল। মাঝখানে একটি জায়গা ছিল যাকে আমরা কাবেরী নদী আর তুঙ্গভদ্রা নদীর মাঝের জায়গা বলি, এটাকে রায়চুর দোয়াব বলা হতো। এই রায়চুর দোয়াব নিয়েই এই দুটো রাজ্যের মধ্যে ঝামেলা।
বহুমনি সাম্রাজ্য এবং বিজয়নগর সাম্রাজ্য। এই বহুমনি সাম্রাজ্য আর বিজয়নগর সাম্রাজ্যের একটা মেন ঝামেলাই ছিল তালিকোটার যুদ্ধ। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কাদের মধ্যে হয়েছিল? বিজয়নগর এবং বহুমনি সাম্রাজ্যের। আশা করি ম্যাপের সহিত বুঝতে পেরেছো। চলো চলে যাবো আমরা পরের প্রশ্ন। বলছে তালিকোটার যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? এই যে তালিকোটার যুদ্ধটা হয়েছিল 1564 সালে এই যুদ্ধটা সংগঠিত হয়েছিল। পরের প্রশ্ন, হলদি ঘাটের যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? পরপর এই যুদ্ধগুলো ইতিহাসের বুকে দেখব। প্রথম তালিকোটার যুদ্ধ, তারপরে চলে যাবে হচ্ছে হলদি ঘাটের যুদ্ধ। 1576 অপশানে তুমি যেখানে পাচ্ছ সেটা হয়ে যাবে রাইট অ্যান্সার। এই হলদি ঘাটের যুদ্ধ হয়েছিল 1576। কার মধ্যে হয়েছিল, কাদের সাথে হয়েছিল? আচ্ছা, পরের প্রশ্নটাই দেখো রয়েছে আরআরবি টেকনিশিয়ানে। বলছে হলদি ঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? দেখো তুমি অপশানে দেখতে পারবে, প্রথম অপশানে মানসিং এবং মহারানা প্রতাপ দেখছো, এদের মধ্যে হয়েছিল। কোথায় হয়েছিল যদি দিয়ে দেয়, এই জায়গাটা রাজস্থানের একটি এলাকা, যেটা আমরা দেখব রাজস্থানে আরাবল্লী পর্বত রয়েছে। এই আরাবল্লী পর্বতের এখানে এই হলদি ঘাটির যুদ্ধ সংগঠিত হয়েছিল মহারানা প্রতাপ এবং রাজা মানসিং এর বিরুদ্ধে। চলো এরপরে চলে এসছে পলাশির যুদ্ধ সংগঠিত হয়েছিল। এটা ভাই HW, এই প্রশ্নের উত্তর নিজেরা করবে। এটা পলাশির যুদ্ধ কার মধ্যে সংগঠিত হয়েছিল, কারা করেছিল, এটা সবাই জানো, বলবো না। আরেকটা পানিপথের প্রথম যুদ্ধ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোনো অপশানও দিইনি, কিছুই দিইনি, এটাও নিজেরাও করো। এসএসসি CHSL CGL এ আসা প্রশ্ন, HW, অপশান দেওয়ারও দরকার নেই। পানিপথের প্রথম যুদ্ধ কমেন্ট সেকশনে জানাও। পরের প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? পানিপথের তৃতীয় যুদ্ধ, দেখো পানিপথের তৃতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল 1761-তে। কার মধ্যে সংগঠিত হয়েছিল? আশা করছি প্রত্যেকেই জানো, কমেন্ট সেকশনে আমাকে জানিও। চলো পরের প্রশ্ন, বক্সারের যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? 1764 কোথায় রয়েছে, সেটা হয়ে যাবে রাইট অ্যান্সার, যেখানে বক্সারের যুদ্ধ হয়েছিল। কাদের মধ্যে হয়েছিল? এক তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আর একজন কারা কারা ছিল কমেন্ট সেকশনে জানাও। এই প্রশ্নগুলো প্রচুর কমন প্রশ্ন, এই জন্য বক্সারের যুদ্ধ, পলাশির যুদ্ধ নিয়ে আর ডিটেলসে আমার মনে হয় না যাওয়ার দরকার আছে। অ্যাংলো মহীশূর যুদ্ধ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাংলো মহীশূর যুদ্ধ 4 বার সংগঠিত হয়েছিল, মনে রাখবে, এসএসসি CGL এ আসা প্রশ্ন। দেখো অ্যাংলো মহীশূর যুদ্ধ, মহীশূর জায়গাটা ছিল এটা, ঠিক আছে, আর মহীশূরের উপরে ছিল হচ্ছে মারাঠা, আর এই জায়গাটা ছিল হায়দ্রাবাদ। ঠিক আছে, মানে এক এক জায়গার এক একটা রাজা ভীষণ শক্তিশালী হয়ে উঠেছিল। ঠিক আছে, তো তৃতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? দেখো তুমি দেখতেই পাচ্ছ, টিপু সুলতান যেখানে পেয়ে যাবে সঠিক উত্তর, টিপু সুলতান এবং লর্ড কর্নওয়ালিসের মধ্যে হয়েছিল তৃতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ। যদি অ্যাংলো মহীশূর সম্বন্ধে ডিটেলসে জানতে চাও আমাকে বলো, আমি ভিডিও করে দেবো। এই যে জায়গাটা একটু বুঝিয়ে বলি, এই জায়গাটা ছিল হচ্ছে আমাদের এই যে মহীশূর, এটাকে মহীশূর বলছে, এই মহীশূরের জায়গাটা, আচ্ছা এই মহীশূরের জায়গাটা কার ছিল? ছিল হচ্ছে হায়দার আলী। কার ছিল? হায়দার আলী। এবার হায়দার আলীর পিছনে লাগার জন্য এদিক থেকে মারাঠা, এদিক থেকে হায়দ্রাবাদ, আর এদিক থেকে ব্রিটিশ, এরা সঙ্গবদ্ধ হয়ে মহীশূরের পিছনে লাগছে। তখন মহীশূরের রাজা হায়দার আলী কি করে? এক বুদ্ধি চালায়, বুদ্ধি দিয়ে মারাঠাদেরকে নিজের আয়ত্তে নিয়ে আসে এবং হায়দ্রাবাদের সাথে একটা চুক্তি করে, চলো এখানে ব্রিটিশের যে ঘাঁটিগুলো রয়েছে সেগুলো আমরা দখল করে দুজনে ভাগ করে নিই। হায়দ্রাবাদও রাজি হয়ে যায়। এই বিষয়টা দেখে ব্রিটিশ তো খচে গেল। ব্রিটিশ বলল, ভাই আমি একজোট করেছিলাম সবাইকে, আর হায়দার আলী এইভাবে নিয়ে নিল, চুক্তি করে নিল, ঠিক আছে, এদেরকে নিজের দিকে নিয়ে নিল। এটা হচ্ছে অ্যাংলো মহীশূর যুদ্ধের প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে ব্রিটিশ ইচ্ছা করে কি করছে? এদের পিছনে লাগছে, বারবার করে এদের পিছনে লাগছে। এবার খুব ভালো ফাইট হচ্ছে দুজনের সাথে, ব্রিটিশের সাথে হচ্ছে হায়দার আলী ফাইট হচ্ছে, কেউ জিতছে না। প্রথমে হায়দার আলী জিতেছিল প্রথম যুদ্ধে, দ্বিতীয় যুদ্ধে কেউ জিতছে না, এরা দুজনই সন্ধি করে নিচ্ছে এবং সন্ধির কথা অনুযায়ী ব্রিটিশ সহযোগিতা করবে। তো ব্রিটিশ কিন্তু সহযোগিতা করছিল না, মারাঠা কিছুদিন পর মহীশূরের উপর আক্রমণ করে। তো ব্রিটিশ কিছু না করায় তখন
মহীশূর বলল না, এই ব্রিটিশের কথায় চললে হবে না, আমি ফ্রেঞ্চদের থেকে অস্ত্র নিতে থাকি। এবার ফ্রেঞ্চদের থেকে অস্ত্র নিচ্ছে সেটা ব্রিটিশরা জানায়, ব্রিটিশের আবার গাত্র দেওয়া হয়। তো এই বিষয়গুলো নিয়েই আমরা দেখব চতুর্থ অ্যাংলো মহীশূর যুদ্ধ চলে এবং 4 বার কিন্তু এই মহীশূর যুদ্ধ হয়েছিল। তো মেন কারণ হচ্ছে মারাঠা, হায়দ্রাবাদ, মহীশূর এবং ব্রিটিশদের মধ্যে। ঠিক আছে, তো কার মধ্যে? কর্নওয়ালিস এবং টিপু সুলতান। চলো চলে যাব আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি বলছে দেখে নি। দেখো আরআরবি গ্রুপ ডিতে দিয়েছে কোন যুদ্ধে ট্রট হয়ে গেছে, এটা ট্রিটি অফ ম্যাঙ্গালোর হবে। দেখো দ্বিতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ, যেখানে আমরা দেখব এই যে মহীশূরের উপর মারাঠারা আক্রমণ করেছিল। ঠিক আছে, এবার ব্রিটিশ প্রথম যুদ্ধে যেহেতু হেরেছিল, ব্রিটিশের সাথে একটা ট্রিটি হয়েছিল। ব্রিটিশ বলেছিল মহীশূরকে সব দিক দিয়ে সাপোর্ট করবে, কিন্তু ব্রিটিশ এই মারাঠাদেরকে কিছু বলে না এবং এই যে মহীশূর একেও সাপোর্ট করে না, যার ফলে কি হয়েছিল? ট্রিটি অফ ম্যাঙ্গালোর হয়েছিল এবং ব্রিটিশের উপরে রাগ কাটছিল হায়দার আলীর। ঠিক আছে, হায়দার আলী বলাটা আমি ভুল করছি, হ্যাঁ হায়দার আলীর ছিল। ঠিক আছে, যাই হোক, তাহলে কার মধ্যে যুদ্ধ হয়েছিল? আমরা দেখলাম যে দ্বিতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ মারাঠা এবং মহীশূরের মধ্যে হয়েছিল, যেখানে ট্রিটি অফ ম্যাঙ্গালোর সাইন করা হয়েছিল। চলো পরের প্রশ্ন, অ্যাংলো মারাঠা যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই যে মারাঠা, এই অ্যাংলো, এই মহীশূরকে তো প্রথমত পুরো শেষ করে দিল। মহীশূর কোন জায়গাটা ছিল? মহীশূর ছিল এই জায়গাটা। এবার ব্রিটিশ পড়বে মারাঠা সাম্রাজ্যের উপর, মারাঠা সাম্রাজ্যকেও পুরোপুরিভাবে শেষ করবে, আমরা দেখব। ঠিক আছে, তো অ্যাংলো মারাঠা যুদ্ধ সংগঠিত হয়েছিল কবে বা কত থেকে কত? আমরা জানি 1775 থেকে 1782 অবধি 3 বার অ্যাংলো মারাঠা যুদ্ধ হয়েছে। কতবার? না 3 বার। তো এই ছিল প্রচুর প্রশ্ন, যেটা ব্যাটেল অফ ইন্ডিয়া থেকে আসে। আমি টপ প্রশ্নগুলো রেখেছি এবং তার সারাউন্ডিং প্রচুর প্রশ্ন বুঝিয়েছি। মানে তুমি যদি টোটাল প্রশ্ন কালেক্ট করো, যা যা আমি বোঝালাম, যা যা আমি করালাম, মোটামুটি 50টার কাছাকাছি তো প্রশ্ন হয়েই যাবে। আর তার সাথে কনসেপ্টও বুঝিয়ে দিচ্ছি, আশা করছি কারোর আর কোনো অসুবিধা হবে না। যদি এই নিয়ে ডিটেলস ভিডিও দেখতে চাও অবশ্যই বলো, আমি যত যুদ্ধ আছে সেই নিয়ে একটা ডিটেলস করে দেবো, তাহলে আর অসুবিধা হবে না। আজকের ক্লাস এখানেই, দেখা হচ্ছে পরের দিন।